পৃথিবীটা কিন্তু মানে সবসময় এমন ছিল না, তাই না? এর পেছনে প্রায় ৪৬০ কোটি বছরের এক বিশাল ইতিহাস। একদম বিশাল একটা সময়। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। আমাদের হাতে যে সূত্রটা আছে, পৃথিবীর ভূতাত্ত্বিক ও টেকটনিক বিবর্তন, সেটা ঘেটেই বোঝার চেষ্টা করব কিভাবে এই গ্রহটা আজকের চেহারায় এলো। হ্যাঁ, মানে মূল লক্ষ্য হলো এই বিরাট ইতিহাসের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টগুলো তুলে আনা। আচ্ছা, তাহলে শুরু করি একদম গোড়া থেকে। মানে পৃথিবী যখন জন্মালো তখন তো এটা একটা মানে আগুনের গোলা ছিল। ঠিক তাই, একটা গলন্ত ফুটন্ত অবস্থা। সূত্র যেমন বলছে, ধীরে ধীরে সেটা ঠান্ডা হতে শুরু করলো। আর ঠান্ডা হয়েই তৈরি হলো ওই যে কোর, ম্যান্টেল, ক্রাস্ট, মানে ভেতরের গঠনটা। হ্যাঁ, একদম তাই। প্রথমে ভারী জিনিসগুলো কেন্দ্রে চলে গেল, তৈরি হলো কোর, তারপর ম্যান্টেল, আর একদম বাইরে শক্ত খোসা বা ক্রাস্ট। এটা কিন্তু অনেক সময় ধরে হয়েছে। আচ্ছা, এই ক্রাস্ট তৈরির পরের ধাপটা কি ছিল, মানে প্রথম স্থলভাগ? দেখুন, প্রায় ৪০০ কোটি বছর আগে, মানে আর্কিয়ান যুগে, প্রথমবার কিছু শক্ত স্থায়ী মহাদেশীয় ভূখণ্ড তৈরি হয়। এগুলোকে আমরা বলি ক্র্যাটন। ক্র্যাটন, মানে এগুলোই আদি মহাদেশ? হ্যাঁ, অনেকটা তাই। আজকের মহাদেশগুলোর ভিত্তি বলা যেতে পারে। এগুলো খুব স্থিতিশীল, পৃথিবীর সবচেয়ে পুরনো অংশ। দারুণ তো। তার মানে এই ক্র্যাটনগুলো ভেসে বেড়াচ্ছিল। এরপর সূত্র বলছে একটা সুপার মহাদেশের কথা, রডিনিয়া। হ্যাঁ, রডিনিয়া। প্রায় ১১০০ কোটি বছর আগে, প্রোটেরোজোয়িক যুগে, এই ছোট ছোট ক্র্যাটেন আর অন্যান্য ভূখণ্ড জুড়ে গিয়ে একটা বিশাল মহাদেশ তৈরি করেছিল। ভাবুন, প্রায় সব স্থলভাগ একসাথে। অবিশ্বাস্য। কিন্তু এই রোডিনিয়া কি স্থায়ী ছিল? না না, এখানেই তো মজা। ভূতত্ত্বের নিয়মই হল পরিবর্তন। এই বিশাল ভূখণ্ডগুলো কিন্তু স্থির ছিল না। প্রায় ৫৫ কোটি বছর আগে ফেনেরোজোয়িক যুগের শুরুতে এই রোডিনিয়া ভেঙে যেতে শুরু করে। ভেঙে গেল, তারপর? আবার কি জুড়তে শুরু করল? সূত্র কিন্তু আর একটা সুপার মহাদেশ প্যানজিয়ার কথা বলছে। একদম। রডেনিয়া ভাঙার পর টুকরোগুলো আবার ঘুরে ফিরে এক জায়গায় আসতে শুরু করে। আর প্রায় ৩০ কোটি বছর আগে, মানে কার্বনিফেরাস আর পার্মিয়ান যুগে, তৈরি হলো সেই বিখ্যাত প্যানজিয়া। প্যানজিয়া, এটা তো আমরা অনেকেই শুনেছি। হ্যাঁ, আর এই জুড়ে যাওয়ার সময়ে, মানে যখন বিভিন্ন প্লেট বা ভূখণ্ডগুলো একে অপরকে ধাক্কা দিচ্ছিল, তখনই পর্বত তৈরি হচ্ছিল, যেমন অ্যাপালাচিয়ান। ঠিক ধরেছেন। ওই সংঘর্ষের ফলেই বিশাল বিশাল পর্বতমালা তৈরি হয়। আজকের অ্যাপালাচিয়ান পর্বতমালা কিন্তু সেই প্যানজিয়া তৈরির সময়ের সাক্ষী। ভাবুন, একসময় ওগুলো হিমালয়ের মতনই উঁচু ছিল হয়তো। তার মানে এই চক্রটা চলতেই থাকে। সুপার মহাদেশ তৈরি হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। প্যানজিও তো ভাঙল এরপর। হ্যাঁ, অবশ্যই। মেসোজোয়িক যুগে, মানে প্রায় ২৫ কোটি বছর আগে, যখন ডাইনোসররা ছিল, ও, ডাইনোসরদের যুগে। হ্যাঁ, তখনই প্যানজিয়া আবার ভাঙতে শুরু করল। আর এই ভাঙনের ফলেই কিন্তু আজকের অনেক মহাসাগরের জন্ম। যেমন ধরুন, টেথিস সাগর তৈরি হল। টেথিস সাগর। হ্যাঁ, আর ধীরে ধীরে আটলান্টিক মহাসাগরও খুলতে শুরু করল। আর আমাদের ভারত উপমহাদেশ, সেটাও কিন্তু ওই সময় গন্ডোয়ানা নামের এক দক্ষিণী সুপারমহাদেশ থেকে আলাদা হয়ে উত্তর দিকে যাত্রা শুরু করে। ভারত উত্তর দিকে আসতে শুরু করল। আচ্ছা, আর এই সময় কি ওই ডেকান ট্র্যাপসের ঘটনাটা ঘটে? ক্রিটেশিয়াস যুগে বিশাল লাভা উদ্গীরণ। হ্যাঁ, প্যানজিয়া ভাঙনের প্রায় শেষ দিকে, ৬.৫ কোটি বছর আগে, ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে এক ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত শুরু হয়। বিশাল এলাকা জুড়ে লাভা ছড়িয়ে পড়ে। এটাই ডেকান ট্র্যাপস। এর প্রভাব কিন্তু আলম জুড়ে ছিল। এরপর এলো সিনোজোয়িক যুগ, মানে আমাদের বর্তমান যুগ। হ্যাঁ, গত ৬.৫ কোটি বছর ধরে চলছে। আর এই যুগেই পৃথিবীর চেহারাটা আজকের মতো হয়েছে। আর এই যুগের সবচেয়ে বড় ঘটনা তো মনে হয় হিমালয়ের জন্ম, তাই না? ভারত এসে ধাক্কা দিল এশিয়াকে। নিঃসন্দেহে। প্রায় ৫ কোটি বছর আগে, কোটি কোটি বছর ধরে ভেসে আসার পর, ভারত উপমহাদেশ ইউরেশীয় পাতের সাথে সজোরে ধাক্কা খায়। আর সেই ধাক্কার ফলে হিমালয়। একদম। ওই প্রচণ্ড সংঘর্ষের ফলে দুই পাতের মাঝখানে থাকা অংশ কুঁচকে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের সৃষ্টি হয়। শুধু তাই নয়, ইউরোপের আল্পস থেকে শুরু করে পুরো আলপাইন হিমালয়ান বেল্টটাই এই সময় তৈরি। মহাদেশগুলো তাদের প্রায় বর্তমান জায়গায় চলে আসে। এই যে পুরো প্রক্রিয়াটা, মহাদেশ তৈরি,
ভাঙন, মহাসাগর খোলা, বন্ধ হওয়া, এটাকে কি কোনো বিশেষ নামে ডাকা হয়? সূত্র একটা উইলসন চক্রের কথা বলছে। হ্যাঁ, উইলসন চক্র। এটা আসলে একটা মডেল যা ব্যাখ্যা করে কিভাবে মহাসাগর তৈরি হয় আর কিভাবে তা ধ্বংস হয়ে যায়। কিভাবে? মানে একটু সহজ করে বললে। ধরুন প্রথমে একটা মহাদেশের মধ্যে ফাটল ধরে, রিফটিং, পাত দুটো সরে যেতে থাকলে মাঝখানে নতুন সমুদ্রতল তৈরি হয়, মহাসাগর বড় হতে থাকে, স্প্রেডিং, যেমনটা এখন আটলান্টিক মহাসাগরে হচ্ছে। আচ্ছা, আটলান্টিক বড় হচ্ছে। আর ধ্বংস হয় কিভাবে? যখন একটা মহাসাগরীয় পাত আরেকটা পাতের নিচে ঢুকে যায়, সাবডাকশন, তখন মহাসাগরটা ধীরে ধীরে ছোট হতে শুরু করে। শেষে যখন দুটো মহাদেশ কাছাকাছি এসে ধাক্কা খায়, তখন মাঝখানের মহাসাগরটা প্রায় বন্ধই হয়ে যায়, যেমনটা টেথিস সাগরের ক্ষেত্রে হয়েছিল ভারত এশিয়া সংঘর্ষে। একদম ঠিক। টেথিস সাগর প্রায় হারিয়েই গেছে ওই সংঘর্ষে, আর তার জায়গায় উঁচু হয়ে দাঁড়িয়ে আছে হিমালয়। এটাই উইলসন চক্র, মহাসাগরের জন্ম থেকে মৃত্যু। তার মানে এই ভাঙা গড়ার খেলাটা পৃথিবীর বুকে চলতেই থাকছে। এর প্রমাণ তো আমরা চারপাশে দেখতেই পাই, তাই না? অবশ্যই। ওই যে প্রাচীন ক্র্যাটেনগুলো, যেমন ভারতের উপদ্বীপীয় অংশটা, আবার দেখুন নবীন পর্বতমালা, হিমালয়, অলপস, যেখানে পাত সরে যাচ্ছে সেখানে তৈরি হচ্ছে রিফট ভ্যালি, যেমন পূর্ব আফ্রিকায়, আর যেখানে পাত নিচে ঢুকছে সেখানে সাবডাকশন জোন। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বৃত্ত বা রিং অফ ফায়ারের মতো। ঠিক তাই। ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলো সবই এই চলমান প্রক্রিয়ার প্রমাণ। এমনকি ক্যালিফোর্নিয়ার স্যান অ্যান্ড্রেয়াস ফল্টও তো দুটো পাতের সীমানা। আর হিমালয়ের উচ্চতাও তো বাড়ছে শুনছি। হ্যাঁ, ভারত এখনও উত্তর দিকে চাপ দিচ্ছে, তাই হিমালয় এখনও একটু একটু করে উঁচু হচ্ছে। পৃথিবীটা একেবারেই স্থির নয়। তাহলে এই যে এত আলোচনা হলো, এর সারমর্মটা কি দাঁড়ালো? 460 কোটি বছরের একটা লম্বা সফর, গলিত অবস্থা থেকে শুরু করে আজকের এই বৈচিত্র্যময় পৃথিবী। সুপার মহাদেশের উত্থান পতন, মহাসাগরের জন্ম মৃত্যু, পর্বতমালার সৃষ্টি। হ্যাঁ, এক কথায় বললে টেকটনিক প্লেটের ধীর কিন্তু অবিরাম গতিশীলতায় আজকের পৃথিবীকে গড়ে তুলেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সূত্র যেমন বলছে, এই প্রক্রিয়া কিন্তু থামেনি। ঠিক, প্লেটগুলো এখনো সরছে। উইলসন চক্র এখনও চলছে। আর এখানে একটা খুব মজার প্রশ্ন থেকে যায়, তাই না? যেহেতু এই পরিবর্তনটা চলছেই, তাহলে আজ থেকে বহু লক্ষ বছর পর বা কোটি বছর পর পৃথিবীর মানচিত্রটা দেখতে কেমন হতে পারে? সেটা সত্যিই ভাবনার বিষয়। নতুন কোনো মহাসাগর তৈরি হবে, নাকি বর্তমান মহাদেশগুলো আবার জুড়ে যাবে? খেয়ে জানে, হয়তো সম্পূর্ণ অন্যরকম একটা পৃথিবী অপেক্ষা করছে ভবিষ্যতে।